আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে, এবং আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আমার আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা আমাকে খুব বেশি কোশ্চেন করেছিলেন, আপু নিউজিল্যান্ডে আসলে ভালো হবে নাকি অস্ট্রেলিয়ায় গেলে আমাদের জন্য ভালো হবে। তো আমি যেহেতু এখন নিউজিল্যান্ডে আছি, অস্ট্রেলিয়ায় আমি থাকি না, সো আমি হচ্ছে শুধুমাত্র সেই পয়েন্টগুলোকে বেছে নিয়েছি যে পয়েন্টগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আপনাদের ডিসাইড করতে সুবিধা হবে যে আপনাদের অ্যাকচুয়ালি কোথায় যাওয়া উচিত। যেহেতু অস্ট্রেলিয়ায় থাকিনি, সো অস্ট্রেলিয়ায় সবকিছু তথ্য বা ইনফরমেশন কালেক্ট করেছি, আর যেহেতু নিউজিল্যান্ডে আছি তো আমি তো স্বচক্ষেই সবকিছু দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে আমি হচ্ছে আমার আজকের ভিডিওটি রেডি করেছি শুধুমাত্র আপনাদের জন্য। আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যখন কোনো দেশের বাইরে যাওয়ার কথা চিন্তা করি যে আমরা এখন দেশের বাইরে যাব, তখন আমাদের সবার প্রথমে মাথায় আসে যে কোন দেশে গেলে পার্মানেন্ট রেসিডেন্সির সুযোগটা সবচেয়ে বেশি আছে এবং খুব ইজিলি আমরা সেটা পেতে পারি, তাই না? আসলে উচ্চশিক্ষা ও পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার ক্ষেত্রে আমাদের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড উভয় দেশেই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য। তবে যদি মূল লক্ষ্যই হয় আমাদের পার্মানেন্ট রেসিডেন্সির, তাহলে আমাদের নিচের পয়েন্টগুলো যেগুলো এখন আমি আলোচনা করব সেগুলো ভালোভাবে শুনতে হবে, আর সেগুলো শোনার পর আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে কোন দেশে গেলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ইজি হবে। তো চলুন বেশি দেরি না করে আমরা শুরু করে দিই। তো আমি যে ফার্স্ট পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি, কারণ আমরা যারা বাংলাদেশে আছি আমাদের এই পয়েন্টটাই আগে দরকার, তাই না? তো নিউজিল্যান্ডের ক্ষেত্রে পিআর প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ এবং স্বচ্ছ। আপনারা নিউজিল্যান্ড ইমিগ্রেশন ওয়েবসাইট ঘাটলেই দেখতে পারবেন স্কিল মাইগ্রেন্ট ক্যাটাগরি এসএমসি, যেটা আপনারা জানেন। এই এসএমসি পয়েন্ট ভিত্তিক হলেও সম্প্রতি গ্রিন লিস্ট ও অ্যাক্রিডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা চালু হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য দ্রুত ও সহজ পথে পিআর পাওয়ার সুযোগ করে দিয়েছে। কিন্তু সেটা কিভাবে? আপনাদের স্টাডি কমপ্লিট করতে হবে। স্টাডি কমপ্লিট করার পর আপনারা 1 থেকে 3 বছর পর্যন্ত হচ্ছে আপনাদের পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পাবেন, এবং সেই ওয়ার্ক ভিসা পাওয়ার পরে আপনাদের কোর্স রিলেটেড হচ্ছে একটা জব ম্যানেজ করতে হবে, আর সেই জবটা হচ্ছে আপনাদের 1 বছর পর্যন্ত কন্টিনিউ করলে তাহলে হচ্ছে আপনারা সুন্দরভাবে পিআরের জন্য এলিজিবল হয়ে যাবেন। অপরদিকে আমরা যদি অস্ট্রেলিয়ার দিকে তাকাই, তাহলে অস্ট্রেলিয়ার পিআর যে সিস্টেমটা আছে সেটা অনেক জটিল এবং প্রতিযোগিতাপূর্ণ। স্কিল সিলেক্ট, স্টেট নমিনেশন, রিজনাল পাথওয়ে, এসব ভিন্ন ভিন্ন পথে পিআর পাওয়া যায়। তবে এসবের জন্য যে পয়েন্টটা দরকার হয় সেটা অনেক বেশি দরকার হয়, লাইক 65+ মতো কিংবা তার বেশি হয়ে থাকে, আর অনেক সময় অপেক্ষার সময়টা অনেক দীর্ঘ হয়ে থাকে। তো এই জন্যই বলা যায় যে অস্ট্রেলিয়ার যে পিআর প্রোগ্রামটা এটা একটু জটিলতা সম্পূর্ণ, বাট তারপরেও হচ্ছে পিআর হয়, কিন্তু একটু কষ্ট ধৈর্য ধরতে হয়। আর একটা কথা বলা হয়নি, অস্ট্রেলিয়া পড়াশোনা শেষ করার পর যে পিএসডব্লিউ ভিসাটা পাওয়া যায় সেটা হচ্ছে 2 থেকে 4 বছর পর্যন্ত। তবে কাজ পেতে হলে তাদেরকে বড় বড় যে সিটিগুলো আছে সেগুলো ছেড়ে দিয়ে রিজনাল এরিয়াতে যেতে হয়, যেখানে পিআর এর সুযোগ একটু বেশি থাকে, তাদেরকে সেখানে গিয়ে আবার ট্রাই করতে হয়। আমার এর পরের পয়েন্টটা হচ্ছে টিউশন ফি ও খরচ। নিউজিল্যান্ডের মধ্যে হচ্ছে তুলনামূলকভাবে টিউশন ফি ও জীবনযাত্রার খরচ কিছুটা কম, তবে অকল্যান্ড ছাড়া অন্যান্য যে সিটিগুলোতে আছে সেখানে থাকা খাওয়া সাশ্রয়ী। তবে অকল্যান্ডেই সবাই আসতে চায় কারণ এখানে হচ্ছে জবের অপরচুনিটি একটু বেশি। অপরদিকে অস্ট্রেলিয়ার কথা চিন্তা করলে অস্ট্রেলিয়ার টিউশন ফি অনেক বেশি। সিডনি এবং মেলবোর্নের মতো শহরে থাকা খাওয়ার খরচটা অনেক বেশি পড়ে যায়। আসুন এবার ডিসকাস করা যাক নাম্বার 3, কাজের সুযোগ ও পার্ট টাইম জব কোথায় বেশি। যদি অস্ট্রেলিয়ার কথা আমরা চিন্তা করি, বড় দেশ, বড় অর্থনীতি হওয়ায় জব মার্কেট বেশি বিস্তৃত, কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি। আর নিউজিল্যান্ডের কথা জিজ্ঞেস করলে কাজের সুযোগ কিছুটা সীমিত হলেও যারা যোগ্য ও পরিশ্রমী তারা সহজেই জব পাচ্ছে। নাম্বার 4-এ আমি যেটা রেখেছি সেটা হচ্ছে ওয়েদার। আসুন জেনে নেওয়া যাক কোন দেশের ওয়েদার কীরকম। নিউজিল্যান্ডের ওয়েদার হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা ওয়েদার। এখানে খুব বেশি গরমও পড়ে না, খুব বেশি ঠান্ডাও পড়ে না, খুব সুন্দর ব্যালেন্স করা একটা ওয়েদার, যেটা কিনা বসবাসের জন্য খুবই উপযোগী। অন্যদিকে অস্ট্রেলিয়ার কথা বললে, অস্ট্রেলিয়া অনেক বড় একটা দেশ, এই জন্য জায়গাভিত্তিক এর ওয়েদার ভিন্ন হয়ে থাকে। কোনো কোনো জায়গায় খুব বেশি গরম হয়ে থাকে, আবার কোনো কোনো জায়গায় ঠান্ডাও পড়ে।
এক কথায় বলতে গেলে অস্ট্রেলিয়ার ওয়েদার অনেক রুক্ষ হয়ে থাকে। আমার এবারের পয়েন্টটা হচ্ছে আয়তন ও জীবনযাত্রা। যদি আমরা ডেমোগ্রাফি ও টোটাল ল্যান্ড এরিয়া চিন্তা করি তাহলে অস্ট্রেলিয়া হচ্ছে পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম দেশ। যদি নিউজিল্যান্ডের সাথে কম্পেয়ার করি তাহলে নিউজিল্যান্ডের প্রায় 29 গুণ বড় হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে মাল্টিকালচারাল একটা কান্ট্রি এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসে বসতি স্থাপন করেছে। বিশেষ করে তারা যেহেতু ইংল্যান্ডের অধীনে ছিল অনেক অনেক বছর, তাই ইংলিশটাই হচ্ছে তাদের প্রধান ভাষা। অন্যদিকে নিউজিল্যান্ড হচ্ছে আয়তনে কম্পারেটিভলি ছোট দেশ। ছোট মানে এত ছোট নয়, তারা আয়তনে প্রায় 2টা বাংলাদেশের সমান। যদি ইউকের সাথে কম্পেয়ার করি তাহলে ইউকের চেয়ে সামান্য বড় হচ্ছে নিউজিল্যান্ড। এরা পিসফুল লাইফ লিড করতে পছন্দ করে। যেহেতু মাওরি জনগণ নিউজিল্যান্ডের আদি বাসিন্দা, ধারণা করা হয় প্রায় 700 থেকে 1000 বছর আগে তারা এসেছে এবং এটা তাদেরই দেশ। বাকি যে জনসংখ্যা আছে তারা বিভিন্ন দেশ থেকে ধীরে ধীরে পরে এসেছে, এখানে বসবাস শুরু করেছে। যদিও ইংলিশ এখানে প্রধান ল্যাঙ্গুয়েজ, মাওরি ল্যাঙ্গুয়েজটাও এখানে গুরুত্বপূর্ণ। তারা তাদের ভাষাটা নিজেদের মধ্যে প্র্যাকটিস করে। আসুন এবার জেনে নেওয়া যাক কোন ধরনের প্রাণী কোন দেশে বেশি পাওয়া যায়। আমরা সবাই জানি অস্ট্রেলিয়ায় হচ্ছে বিষধর সাপ, জংলি কুকুর, দেন কুমির, ক্যাঙ্গারু, বিষাক্ত মাকড়সা, অক্টোপাস, এই সমস্ত প্রাণী সবসময় অহরহ দেখা যায় এবং নিউজেও আমরা শুনি যে সাপের উৎপাত অনেক বেশি এবং এগুলোর কামড়ে একদম মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এই জন্য হচ্ছে বনে জঙ্গলে যখন তারা হাইকিং ক্যাম্পিং করতে যায় তখন অনেক ভয়ে ভয়ে তাদেরকে থাকতে হয়। কিন্তু অপরদিকে যদি নিউজিল্যান্ডের কথা চিন্তা করি, সবার প্রথমে যে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে খেয়াল করা যায়, নিউজিল্যান্ডে কোনো ধরনের সাপ দেখা যায় না। নিউজিল্যান্ডে কোনো ধরনের সাপ নাই। এটা খুব বড় একটা ব্যাপার, তাই না? আর নিউজিল্যান্ডে হচ্ছে প্রাণঘাতী বা প্রাণনাশক কোনো রকম জীবজন্তু পাওয়া যায় না খুব একটা। তবে মাকড়সা, বল্লা, ভীমরুল এসব আছে যেগুলো কামড় দিলেও হচ্ছে খুব বেশি ক্ষতি হয় না। এদেশের বনে জঙ্গলে যখন আপনারা যাবেন কোনো ধরনের অ্যাক্টিভিটিস করার জন্য, লাইক হাইকিং, ক্যাম্পিং, অথবা স্কুল থেকে যখন বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ক্যাম্পিংয়ে নিয়ে যায় জঙ্গলের মধ্যে, তখন তারা নির্ভয়ে হচ্ছে তাদের অ্যাক্টিভিটিসগুলো শেষ করে তারা বাসায় ফিরে। সবার শেষে আমি যেটা বলতে চাই, আপনারা সব পয়েন্ট বিশ্লেষণ করে আপনারা নিজেরাই হচ্ছে ডিসাইড করবেন যে আপনারা যদি উচ্চশিক্ষার জন্য এই দুই দেশের মধ্যে কম্পেয়ার করেন তাহলে আপনাদের কোথায় যেতে হবে। যদি ফ্যামিলি পার্সন আপনি হয়ে থাকেন, আপনার ওয়াইফ আছে, আপনার বেবিজ আছে, আপনারা শান্তিপ্রিয় একটা জায়গায় হচ্ছে সেটেল হতে চাচ্ছেন, তাহলে আপনাদের জন্য বেস্ট হবে নিউজিল্যান্ড। আর যদি আপনার বয়স হচ্ছে খুব বেশি না হয়ে থাকে, আপনি ইয়াং এবং আপনার বয়স 30-এর নিচে আছে, তাহলে আপনারা চুজ করতে পারেন অস্ট্রেলিয়া। যেহেতু অস্ট্রেলিয়ার মধ্যে বয়সের একটা ব্যারিয়ার আছে। অস্ট্রেলিয়ায় পড়াশোনা করার পরেও আপনার বয়স যদি 35 হয়ে যায় তাহলে আপনি আর পিআরের জন্য আবেদন করতে পারবেন না। তবে নিউজিল্যান্ডে এই সমস্যাটা নাই। এখন সিদ্ধান্ত আপনাদের উপরে। আপনারা সব কিছু পয়েন্ট বিশ্লেষণ করে আপনাদের যেটা ভালো হবে, যেটা সুবিধা হবে, আপনারা সেখানেই আবেদন করেন এবং চলে আসেন। আশা করছি আপনারা আপনাদের অ্যান্সার পেয়ে গিয়েছেন এই ব্লগের মাধ্যমে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আমার ভিডিওটি। আর কোনো রকম ভুল ত্রুটি করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও নতুন কোনো একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আল্লাহ হাফেজ।